সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের মানুষের আয়ের 60%ই ব্যয় হয় খাবারে, 38% মানুষ রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতায়। সিপিডির গবেষণা ফলাফল প্রকাশ। তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর। প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্কে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। 5 মাসে কিছুই বদলায়নি, ঘুষখোর আগের মতোই ঘুষ খাচ্ছে, মন্তব্য ফখরুলের। একমত সাধারণ মানুষ, সরকারকে আরও সময় দিতে চান তারা। যারা ঘুষ খাওয়ার ঠিকই খাচ্ছে, যারা চাঁদাবাজি করার ঠিকই করছে, সব ঠিক আছে। আসলে সরকার 5 মাস হয়েছে, এখনো ওই রকম ব্যবস্থা নিতে না পারার কারণে এই অবস্থা। শাপলা চত্বরের হত্যা মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে, তার বিরুদ্ধে হেফাজতের সমাবেশ পণ্ডের পরিকল্পনার অভিযোগ এনেছে প্রসিকিউশন। জাপানের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 34, এখনও চলছে উদ্ধার কাজ। তীব্র তাপপ্রবাহে আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। তেইশ বছর পর কাল অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলবে 2টি টেস্ট। নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার প্রত্যয় অধিনায়কের কণ্ঠে। টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের প্রসেসটা কি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশের মানুষের আয়ের প্রায় 60%ই ব্যয় হয় খাবারের যোগান দিতে। 38% মানুষ ভোগে খাদ্য নিরাপত্তাহীনতায়। উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে নানা ধরনের অনিয়ম আর অসৎ পন্থাই বাড়ায় খাদ্যপণ্যের দাম। সেই সাথে আছে সরকারের নজরদারির অভাবও। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। নিত্যপণ্যের বাজারে আগুন, ক্রমাগত বাড়ছে চাল, ডাল, মাছ, মাংস আর সবজির দাম। পরিবারের জন্য প্রতিদিনের খাবারের যোগান দিতে গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। কেন এমনভাবে দাম বাড়ছে তা জানতে 10টি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ শৃঙ্খল, উৎপাদন ব্যয়, বিপণন ব্যয়, মূল্য সংযোজন এবং বাজারের বিভিন্ন স্তরের আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করতে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। যারা ভোক্তা তাদেরকে আমাদের বিভিন্ন পর্যায়ে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। চাল, ডাল, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ সহ 10টি পণ্যের উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত বাড়তি দামের কারণ হিসেবে আড়ত কেন্দ্রিক সরবরাহ ব্যবস্থা এবং নানা ধরনের অনিয়মকে উল্লেখ করা হয়েছে। পরিবহনের যে চাঁদাবাজি এবং এই যে কারণ বাজার ভিত্তিক যে চাঁদাবাজি, সেই চাঁদাগুলো কোথায় যাচ্ছে আমরা জানি তো। আমরা তো প্রত্যাশা করি এই সরকার ওই চাঁদাবাজিটা যদি বন্ধ করত, এটি তো খুব বেশি কঠিন কাজ নয়। কেবলমাত্র মধ্যস্বত্বভোগীকেই দায় দেওয়া যাবে না। কেন আসলে ভোক্তা এবং কৃষক বা শ্রমজীবী মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়ছে, সেটার ক্ষেত্রে সরকারের যে ব্যবস্থাপনা সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়। বক্তারা বলেন, পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। উৎপাদন বাড়াতে না পারলে দাম কমানো সম্ভব নয়। বিভিন্ন পর্যায়ে যে দামের যে এই যে পরিবর্তনটা এবং দামটা কিভাবে হয়, এগুলোর যে বিভিন্ন নিটিগ্রিটি বিভিন্ন মাঠ পর্যায়ে আছে তথ্য পাওয়ার ক্ষেত্রে, সেগুলাকেও কিন্তু আবারও যাচাই বাছাই করা হবে। ফুড ইনফ্লেশন কমাতে হলে লজিস্টিক কস্ট কমাতে হবে, ইনপুট কস্টের উপর কন্ট্রোল রাখতে হবে এবং প্রোডাক্টিভিটি আমরা যত বাড়াবো তত ফার্মারের এবিলিটিও আসবে, সে এগ্রিগেট ভ্যালু তত বেশি পাবে। এগুলি যা বললাম করতে হবে মানে তো আপনার করতে হবে না, আমার করতে হবে। খাদ্যের উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তারা। তাদের এই পার্সেন্টেজ স্প্রেডটা বেশি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর এমন বার্তাই দিয়েছেন। আর পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সব স্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুস্থানীয় ব্যবসায়িক অংশীদার। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর সার্জিওকে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। এরপর তাকে দায়িত্ব দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের। চলতি বছরের শুরুতে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত হন সার্জিও। তিনি বৃহস্পতিবার এসেছেন 3 দিনের বাংলাদেশ সফরে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই মার্কিন দূত বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এরপর এক্স হ্যান্ডেলে বৈঠক সম্পর্কে তিনি বলেন, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। পরে এই বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থায় রয়েছে। অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে আগামী দিনগুলোতে এগিয়ে যাবে দুই দেশ। বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। জানান, আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে নিয়ে এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরজমিন দেখবেন মার্কিন এই দূত। সফরের দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হয় আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন আক্ষেপ প্রকাশ করেন। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কিছুই বদলায়নি, প্রশাসনের পুরনো সংস্কৃতি বহাল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? আজকের জনতার কথাই উঠে এসেছে সেই বিষয়ে। সরকারের 5 মাস পার হলেও এখনো প্রত্যাশিত পরিবর্তন আসেনি। ঘুষখোররা এখনো ঘুষ নিচ্ছেন। রাজধানীর একটি অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ? আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। যেটা বলছে একদম সত্য কথা বলছে, মানে কোনো কিছুরই পরিবর্তন হয় নাই, একইভাবে আছে। যারা ঘুষ খাওয়ার ঠিকই খাচ্ছে, যারা চাঁদাবাজি করার ঠিকই করছে, সব ঠিক আছে। আসলে সাধারণ মানুষের জন্য কিছুই হয় না এখন। তবে ভাবতে হবে মানুষকে নিয়ে, আবার সরকার জনগণের সরকার, জনগণই সহযোগিতা করতে হবে। একটা মানুষের ব্যাগ নামালেও গাপ তোলে, কিন্তু তারা 100 টাকা দেওয়া লাগছে। এই জিনিসগুলো বর্তমানে বন্ধ হয়েছে। আর চাঁদাবাজি আশা করি একবারে নির্মূল হয়ে যাবে যদি সরকার একটু যদি সময় দেওয়া যায়। এই 5 তারিখের পরে থানাগুলোতেও দেখবেন যে চাঁদাবাজি বন্ধ হয় নাই, থানাগুলো তো নির্বিচার চাঁদাবাজি হচ্ছে। তো এরকম প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আসলে সরকার 5 মাস হয়েছে এখনো ওইরকম ব্যবস্থা নিতে না পারার কারণে এই অবস্থা। ঘুষ খাচ্ছে যেটা, এটা সত্য বলেছে, এই কথা আমি মানি। আমি সরকারের বলি এই 5 মাসে অনেক সাফল্য। এভাবে যদি চলতে থাকে আগামীতে আরো ভালো হবে, কিন্তু আমাদের ভালো হতে হবে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হেফাজতের সমাবেশ পণ্ড করতে পরিকল্পনার অভিযোগ এনেছে প্রসিকিউশন।
মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় বুধবার গ্রেপ্তার করা হয় লতিফ সিদ্দিকীকে। সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিবির একটি মাইক্রোবাসে লতিফ সিদ্দিকীকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পরিকল্পনার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বলা হয়েছে, সমাবেশ ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে আওয়ামী লীগের দলীয় বৈঠকে অংশ নেন তিনি। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, এবং ওইখানে তাদের মূল সিদ্ধান্ত ছিল ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না, এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। লতিফ সিদ্দিকীর সাথে তার ভাই কাদের সিদ্দিকীও আদালতে আসেন। এ সময় তার ভাইকে নির্দোষ দাবি করেন তিনি। এ ব্যাপারে একেবারে নির্দোষ, অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত এরকম ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না। আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। শুনানি শেষে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন সহ গ্রেপ্তার 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বেলা 3:30টায় তাদেরকে আদালতে হাজির করে। আদালত ডেভিড ইমন সহ 4 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে সকালে চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। এর আগে হত্যা মামলায় গ্রেপ্তার মিঠু ওরফে ধামা ইলিয়াসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার করা অস্ত্রের উৎস ও সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ সুপার। একসময় হাতে ছিল ক্রিকেটের বল, সেখান থেকে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী। দেশ জুড়ে আলোচিত এই ব্যক্তি ডেভিড ইমন নামেই বেশি পরিচিত। সন্ত্রাসী চাঁদাবাজির মধ্য দিয়ে কুখ্যাতি পাওয়া চট্টগ্রামের ডেভিড ইমন অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। তার আসল নাম মোবারক হোসেন ইমন, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে। স্থানীয়রা জানান, স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় ইমনের। কাঞ্চননগর থেকে সাইকেলে করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন, খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। 2020 সালের পর খেলা থেকে সরে যান, জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 5 আগস্টের পর নগরের অক্সিজেন এলাকায় জুট ব্যবসায়ের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ইমনের সক্রিয় অংশগ্রহণ তাকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নজরে আনে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র হাতে ইমনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 13 জুলাই চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইমনের সহযোগীদের বিরুদ্ধে। এর 2 দিন আগে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে বিদেশি নম্বর থেকে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালের 30 মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের 23 মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারিতে জোড়া খুন, চাঁদগাঁওয়ে আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনায় ইমনের বিরুদ্ধে 15টি মামলা হয়েছে। যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। চট্টগ্রামের এমন দুর্ধর্ষ সন্ত্রাসী পুলিশের জালে ধরা পড়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। 28 জুলাই উদযাপিত হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়।
বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে নীলফামারীর ডোমার উপজেলার পাখির অভয় আশ্রম নিয়ে প্রতিবেদন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গড়ে উঠেছে প্রায় 200 বছরের পুরনো পাখির অভয় আশ্রম। গ্রামটি এখন সবার কাছে পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। সেখানে পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থী ও প্রকৃতি প্রেমীরা। যান্ত্রিক শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে সকালে ঘুম ভাঙে হাজারো পাখির ডাকে। বলছি উত্তরের শান্ত জনপদ নীলফামারীর কথা। ভোরের আলো ফুটতেই চারিদিকে নীরবতা ভেঙে মেতে ওঠে প্রকৃতির এই চেনা সুর। সবুজের সমারোহের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়। 4 একরের বেশি জায়গা নিয়ে বিশাল বাঁশঝাড়টি এখন পাখিদের অভয় আশ্রম। এখানেই বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুই সহ নানা প্রজাতির পাখি। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। স্থানীয়দের দাবি প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এখানে ঘর বেঁধেছে হাজারো পাখি। বাঁশঝাড়ের মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এখানে নির্বিঘ্নে বসবাস করছে পাখি। অনেক দিন থেকে সংগ্রহ করে রাখি, তবে সরকার যদি আমাদের উপরে একটু লক্ষ্য রাখে তাহলে আমরা অনেক আগায় যাব। বিশাল এই পাখির অভয়ারণ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন প্রকৃতি প্রেমী ও দর্শনার্থীরা। আমি এখানে ছোটবেলা থেকে দেখতেছি যে অনেক পাখি আছে, বৈশাখ মাসে আবার বেশি হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতে, আর আমাদেরও এলাকায় আছে এই পাখিগুলা, আমাদেরকেও দেখতে খুব ভালো লাগে। ব্যক্তিগত উদ্যোগে পাখি সংরক্ষণের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটি আসলে দেখতে যেমন সুন্দর, সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। সরকারি সহযোগিতার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণে অঞ্চলটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার শাহঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাকে রাজধানীর মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়। আর দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। বৃহস্পতিবার রাজধানীর টিকাটলিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই লক্ষ্য নির্ধারণ, দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নতুন পথ চলার প্রত্যয়ে মুখরিত রাজধানীর টিকাটুলিতে অবস্থিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস। উপলক্ষ ফল 2026 সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা জানান, নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তারা বেছে নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়কে। ওনাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু অনেক ভালো, প্লাস অনেক দায়িত্ববান সবাই। আমি ইনশাআল্লাহ নিজেকে অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই, যেখানে থাকলে আমার বাবা মা সহ সবাই আমি প্রাউড ফিল করতে চাই। এখানের ফ্যাকাল্টিগুলো ভালো, টিচারগুলো অনেক হেল্পফুল, তাই এখানে ভর্তি হওয়া। অনুষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জানান, নতুন ক্যাম্পাসের জন্য জায়গা কেনা হয়েছে, যেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি খেলাধুলারও পর্যাপ্ত সুযোগ রাখা হবে। এই ইউনিভার্সিটির জন্য একটা নতুন জায়গা কেনা হয়েছে, নতুন ক্যাম্পাসের জন্য। এখান থেকে খুব বেশি একটা দূরে না,
এবং সেখানে খেলাধুলার জায়গা আছে। আশা করব আপনারা ছাত্ররা খেলাধুলার দিকে আরেকটু সময় দেবেন। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় জীবনে নিজেকে তৈরি করার শ্রেষ্ঠ সময়, তাই শুরু থেকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার পাশাপাশি ইংরেজি ও কম্পিউটার দক্ষতার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। তোমরা অনেক নতুন জিনিস শিখবে, যেমন আমাদের এখানে আমাদের প্রথম দিকে একেবারে সবার জন্য কম্পালসারি একটা ফাউন্ডেশন ইংলিশ কোর্স আর একটা ফাউন্ডেশন কম্পিউটার কোর্স, যাতে করে তোমরা সেকেন্ড সেমেস্টার থার্ড সেমেস্টারে উঠেই তোমরা টাইপ করে কাগজ দিতে পারো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থী আহমেদ। ইউনিভার্সিটি লাইফ একই সাথে যেমন অনেক মজার, অনেক আনন্দের, কিন্তু একই সাথে অনেক রেসপন্সিবিলিটির। শুধুমাত্র কিন্তু ডিগ্রি ইনাফ না, এর পাশাপাশি আমাদের অনেক ধরনের স্কিলস ডেভেলপ করতে হয়। একই দিনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিভাগের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেখে নেব দেশের আরও কিছু খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। চলতি 2026-27 অর্থ বছরের জন্য 4,004 কোটি 60 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ কমানো, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের এক পদ এক বেতন নীতি বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শনের সময় তিনি একথা জানান। শিখন ফল প্রত্যাশিত মানে না পৌঁছানোয় পাবনার 9টি উপজেলার 367টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শোকজ করা হয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্ব অবহেলা করায় এক কেন্দ্র সচিব ও এক ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শোকজ করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। প্রায় 9,000 বাস্তুচ্যুত মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে তীব্রতা প্রবাহে আশ্রয় কেন্দ্রেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে, বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। মঙ্গলবার জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শত শত বাড়িঘর, বিদ্যুৎ লাইন ও অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত 100টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভারতের লোকসভায় প্রশ্ন ফাঁস ও সরকারি পরীক্ষায় অনিয়ম ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল পাশ হয়েছে। বিরোধী দলের স্লোগান ও বিক্ষোভের মধ্যেই বুধবার বিলটি অনুমোদন দেয় নিম্নকক্ষ। এনডিটিভি জানায়, সোমবার ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি লোকসভায় উত্থাপন করেন। নতুন সংশোধনী অনুযায়ী পরীক্ষা পরিচালনায় যুক্ত সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ 1 কোটি রুপি থেকে বাড়িয়ে 5 কোটি রুপি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য শাস্তি আরও কঠোর করা হয়েছে। কয়েকদিন বিরতির পর আবারও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টা হামলায় ওয়েস্ট এশিয়ায় বিরাজ করছে উত্তেজনা। বৃহস্পতিবার জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে চালানো হামলায় 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। এর আগে বুধবার রাতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। এদিকে মধ্যরাতে ইরানে চালানো অভিযানে IRGCর ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরান ও তার মিত্রদের হুমকি কমাতে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এবারে জানিয়ে দেব খেলার খবর। 23 বছর পর কাল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে 2টি টেস্ট খেলবে টাইগাররা।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা দলের বিপক্ষে ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামবে তারা। দেশ ছাড়ার আগে আজ মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলপতি নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে সেরাদের ছাড়াও নিজেদের সর্বোচ্চটা নিংড়ে খেলার প্রত্যয় তার কণ্ঠে। আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে। এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে? ভালো খেলা। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সাথে রসিকতায় মেতে উঠলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 23 বছর পর বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর। অজিদের মাটিতে সবশেষ খেলা 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। সেই সময়কার দলে খেলা মোহাম্মদ আশরাফুল এখন সৌম্য শান্তদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। কোন প্লেয়ার থাকলে ভালো হতো, কোন প্লেয়ার থাকলে আরো বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আলোচনায় দলের পারফরমেন্স ইস্যু, বিশেষ করে ইনজুরিতে থাকায় দলের সেরা খেলোয়াড়দের ছাড়াই টেস্ট খেলতে হচ্ছে। পাশাপাশি আছে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে লজ্জার পরাজয়, যদিও দল নিয়ে সন্তুষ্ট কাপ্তান। টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। 2003 সালের পর আবারও ডারউইনে টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট। আর সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু কুইন্সল্যান্ড রাজ্যের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু। ম্যাচ শুরু হবে 22 আগস্ট। আমাদের নামটা সবসময় হবে যে এই প্রথম ম্যাচটা কে খেলেছিল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশের মানুষের আয়ের 60%ই ব্যয় হয় খাবারে। 38% মানুষ রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতায়। সিপিডির গবেষণা ফলাফল প্রকাশ। তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর। প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা। পাঁচ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোর আগের মতোই ঘুষ খাচ্ছে, মন্তব্য ফখরুলের। একমত সাধারণ মানুষ, সরকারকে আরও সময় দিতে চান তারা। শাপলা চত্বরের হত্যা মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে। তার বিরুদ্ধে হেফাজতের সমাবেশ বন্ধের পরিকল্পনার অভিযোগ এনেছে প্রসিকিউশন। জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 34। এখনও চলছে উদ্ধার কাজ। তীব্র তাপপ্রবাহে আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। 23 বছর পর কাল অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলবে 2টি টেস্ট। নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার প্রত্যয় অধিনায়কের কণ্ঠে। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।